বেশ, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে হাইড্রোকার্বনস। হাইড্রোকার্বন হচ্ছে এর আগে আমরা যা পড়েছিলাম, ধর তার মধ্যে আইইউপিএসি নামকরণ আছে, বিভিন্ন আইসোমেরিজম আছে, এইসবগুলো মেজরলি পড়েছিলাম। তারপরে রিয়াকশন দেখেছিলাম, রিয়াকশনে ইন্টারমিডিয়েট দেখেছিলাম, ক্যাটায়ন, অ্যানায়ন, ফ্রি রেডিক্যাল। তারপরে আমরা দেখেছিলাম বিভিন্ন ইলেকট্রনিক এবং স্টেরিক এফেক্ট। ইলেকট্রনিক এফেক্ট গুলোর মধ্যে ছিল রেজোন্যান্স, হাইপার কনজুগেশন, মেসোমেরিক এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, এসব ছিল। তারপর আমরা দেখেছিলাম বিভিন্ন টাইপের রিয়াকশনস। রিয়াকশনস বলতে চার টাইপের মেজরলি রিয়াকশনের কথা বলা হয়েছিল: সাবস্টিটিউশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। সেগুলো আমরা একটু বেসিক দেখেছিলাম কেমন কি হয়। তারপর আমরা দেখেছিলাম যে কোনো একটা আননোন কম্পাউন্ডের মধ্যে যদি নাইট্রোজেন বা সালফার বা কোনো হ্যালোজেন থাকে, তাহলে সেটাকে কিভাবে আমরা এক্সপেরিমেন্টালি ডিটেক্ট করবো যে তার মধ্যে আছে কিনা। তার জন্য আমরা পড়েছিলাম ল্যাসাইন এক্সপেরিমেন্ট, ল্যাসাইন্স টেস্ট। এতদূর অব্দি আমরা কেমিস্ট্রিতে পড়েছি। এরপর মেইনলি আমরা এক একটা ক্লাস অফ কম্পাউন্ড নিয়ে আমরা আমাদের ডিসকাশন, এক একটা ক্লাস অফ কম্পাউন্ড। অর্গানিক কেমিস্ট্রিতে বেশিরভাগ কম্পাউন্ডই যে দুটো মেজর এলিমেন্ট দিয়ে তৈরি হয় তারা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। অর্গানিক কেমিস্ট্রিতে বেশিরভাগ মলিকিউল যা দিয়ে তৈরি হয় তারা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। তো যেসব মলিকিউলের মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেনই থাকে, যেসব অর্গানিক মলিকিউলের মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনই থাকে, তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। এই নামের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে হাইড্রো ফর হাইড্রোজেন, কার্বন তো কার্বন। তার মানে যেসব কম্পাউন্ডের মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে তাদেরকে হাইড্রোকার্বন বলবো। অন্য কোনো কিছু থাকলে হবে না, অক্সিজেন, নাইট্রোজেন সব থাকলে হবে না, শুধু কার্বন এবং শুধু হাইড্রোজেন। এই হাইড্রোকার্বন গুলোর খুব ভালো অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা হাইড্রোকার্বনের কিছু কিছু নাম জানি: মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। হ্যাঁ, এরকম এইসবগুলো সবই হাইড্রোকার্বন। ইথিলিন। তো হাইড্রোকার্বন গুলোর আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে অনেক বেশ ভালো অ্যাপ্লিকেশন রয়েছে। এই জন্যই তাদের রিয়াকশন পড়তে হবে, তাদেরকে কিভাবে তৈরি করা হয় সেগুলো দেখতে হবে, এবং তাদের মধ্যে তাদের আইইউপিএসি নাম দেখতে হবে, তাদের স্ট্রাকচার কেমন হয় দেখতে হবে। বেশ, হাইড্রোকার্বনকে মূলত তিন টাইপে ভাগ করা হয়। হ্যালো, বল। হ্যাঁ, তিনটাকে ভাগ করা হয়। Classified into three main categories: saturated, unsaturated and aromatic. যদি কোনো হাইড্রোকার্বনের মধ্যে কোনো হাইড্রোকার্বনের মানে তাতে শুধু থাকবে কার্বন এবং হাইড্রোজেন, বিভিন্নভাবে বন্ড হয়ে থাকবে। কোনো কম্পাউন্ডের মধ্যে যদি শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকে তাদের তো হাইড্রোকার্বন বলবো। এবং যদি সব বন্ড সিঙ্গেল বন্ড হয়, ওই মলিকিউলের মধ্যে যত বন্ড আছে সব যদি সিঙ্গেল বন্ড হয়, তাহলে তাদেরকে বলবো তারা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড মানে সব সিঙ্গেল বন্ড, তারা হচ্ছে স্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে সেই হাইড্রোকার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে অথবা ট্রিপল বন্ড থাকবে, বা দুটোই থাকতে পারে। সব বন্ড সিঙ্গেল বন্ড নয়, সিঙ্গেল বন্ডও থাকবে কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কেউ থাকবে, তাহলে তারা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিসিটি আমরা এখনো পড়িনি, আমি একটুখানি বলে দিই। যেমন অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে বোঝায় যাদের মধ্যে, ধর আমি আমাদের সব থেকে পরিচিত অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে বেনজিন। এই হচ্ছে বেনজিন। এবার এই বেনজিনের তো এই বন্ডটা আমি ডাবল বন্ড রাখলাম, এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। কিন্তু আমরা জানি যে ডাবল বন্ড ছোট হয় আর সিঙ্গেল বন্ড লম্বা হয়। তাহলে বেনজিনের স্ট্রাকচার তো এরকম হওয়া উচিত ছিল: ডাবল বন্ড ছোট, সিঙ্গেল বন্ড লম্বা, ডাবল বন্ড ছোট, সিঙ্গেল বন্ড লম্বা, ডাবল বন্ড ছোট, সিঙ্গেল বন্ড লম্বা। এরকম হওয়া উচিত ছিল বেনজিনের স্ট্রাকচার। কিন্তু অ্যাকচুয়ালি মেপে পাওয়া গেল যে এখানে প্রত্যেকটা কার্বন কার্বন যে বন্ড ডিসটেন্স সেটা একই। এখান থেকে এটুকু যা ডিসটেন্স, এটাও তাই, এটাও তাই, সবগুলো একই। তাহলে বেনজিনের স্ট্রাকচার যদি এরকম হয়, যদি শুধু এখানে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড থাকে, তাহলে তো আমার দুই টাইপের বন্ড লেন্থ পাওয়ার কথা ছিল: একটা ডাবল বন্ডের বন্ড লেন্থ, একটা সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ, এবং দুই টাইপের বন্ড লেন্থ ওভারঅল মলিকিউল আমি পেতাম। কিন্তু এখানে একই টাইপের, এক টাইপেরই কার্বন কার্বন বন্ড লেন্থ পাওয়া যাচ্ছে।
তার মানে এর মধ্যে এমন কিছু হচ্ছে যার জন্য সমস্ত বন্ড লেন্থ সমান হয়ে যাচ্ছে। এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এক টাইপের রেজোন্যান্স। এই পাই বন্ডটা শিফট হয়ে এখানে আসছে, এই পাই বন্ডটা শিফট হয়ে এখানে যাচ্ছে, এই পাই বন্ডটা শিফট হয়ে এখানে যাচ্ছে। ছবি কি হবে? এইখানে যে ডাবল বন্ডটা ছিল সেটা এখন নেই, সেটা এখানে এসে ডাবল বন্ড হয়েছে, এখানে এসে ডাবল বন্ড হয়েছে। না, একটু ভুল আঁকা হলো। এই যে এখানে তো ডাবল বন্ড ছিল আগে, কিন্তু এখন তো নেই, সে ডাবল বন্ড শিফট হয়ে এখানে চলে গেছে। তার মানে এখানে ডাবল বন্ড পড়লো, এই ডাবল বন্ডটা শিফট হয়ে এখানে এসছে, তার মানে এখানে ডাবল বন্ড হলো, এই ডাবল বন্ড শিফট হয়ে এখানে এসছে, মানে এখানে ডাবল বন্ড হলো। তার মানে এই দুটো স্ট্রাকচার বেনজিনের মধ্যে রেজোন্যান্স হয়ে এই দুটো স্ট্রাকচার হতে পারে। এবার বেনজিন কখনো এইভাবে থাকছে, কখনো পাই বন্ড রেজোন্যান্স হয়ে এখানে থাকছে, এখানে থাকছে, এই দুটোর মধ্যে যদি রেগুলার কনভার্সন চলতে থাকে তাহলে অ্যাজ ইফ এই পাই ইলেকট্রন গুলো তো সব জায়গায় মুভ করছে, এই পাই ইলেকট্রনটা এখানে আছে, কিছু সময় পর এখানে আছে, এটা এখানে আছে, কিছু সময় পর এখানে আছে। ওভারঅল যেন পাই ইলেকট্রনটা এই সমস্ত সিস্টেমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে না, এরকম পাই ইলেকট্রন গুলো যদি সবার মধ্যে ঘুরে বেড়ায় তাহলে এই সমস্ত ডাবল বন্ডের মধ্যে, সমস্ত সিঙ্গেল বন্ড হোক বা সমস্ত কার্বন কার্বন বন্ডের মধ্যেই কিছুটা ডাবল বন্ড ক্যারেক্টার আছে। এটা পুরোটা 100% ডাবল বন্ড না, এটা কিছুটা এর মধ্যে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আছে। যখন এখানে চলে যাচ্ছে তখন তো সিঙ্গেল বন্ড হচ্ছে। এই সিঙ্গেল বন্ড, প্রত্যেকটা সিঙ্গেল বন্ডের মধ্যে কিছুটা ডাবল বন্ড ক্যারেক্টার চলে যাচ্ছে, প্রত্যেকটা ডাবল বন্ডের মধ্যে কিছুটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার চলে যাচ্ছে। ওভারঅল ওই জন্য সমস্ত বন্ড লেন্থ সমান হয়ে যাচ্ছে। বেশ, যদি কোন এরকম সিস্টেমের মধ্যে, কোন একটা প্ল্যানার সিস্টেমের মধ্যে, এটা তো প্ল্যানার কারণ সমস্ত কার্বন sp2 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 sp2, তাই সিস্টেমটা প্ল্যানার। তো কোন প্ল্যানার সিস্টেমের মধ্যে যদি 4n+2 এতগুলো ইলেকট্রন কমপ্লিটলি ডিলোকালাইজ হতে পারে, মানে কমপ্লিটলি রেজোন্যান্স করতে পারে, কমপ্লিটলি রেজোন্যান্স করতে পারে, ফুল কনজুগেশন হবে, তাহলে তাদেরকে অ্যারোমেটিক বলা হয়। এইখানে এই বেনজিনের মধ্যে কতগুলো ইলেকট্রন কনজুগেশনে আছে? এই পাই বন্ড মানে দুটো ইলেকট্রন, প্রত্যেকটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, ইলেকট্রন দুটো, ইলেকট্রন দুটো, আর ইলেকট্রন দুটো। তাহলে এরাই তো এক্সচেঞ্জ হচ্ছে এরকম, কনজুগেশন করছে এরকম। তার মানে টোটাল 6টা পাই ইলেকট্রন এখানে আছে সাইক্লিক কনজুগেশনে, 6 পাই ইলেকট্রন। এবার এটাকে কি 4n+2 আকারে লেখা যায়? হ্যাঁ যায়। আমি যদি n এর ভ্যালু 1 ধরি তাহলে 4n+2 এর ভ্যালু হবে 6, n এর ভ্যালু 0 ধরলে হবে 2, n এর ভ্যালু 2 ধরলে হবে 2 4 8 2 10, 3 ধরলে 3 4 12 2 14। তার মানে এই এতগুলো ইলেকট্রন কারোর মধ্যে যদি দুটো ইলেকট্রন কনজুগেশনে থাকে ফুল কনজুগেশনে, তাহলে তারা অ্যারোমেটিক। 6টা থাকলে অ্যারোমেটিক, 10টা থাকলে অ্যারোমেটিক, 14টা থাকলে অ্যারোমেটিক। তার মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাদের বলে বোঝা গেল? হাইড্রোকার্বন মানে কার্বন হাইড্রোজেন থাকবে শুধু, আর অ্যারোমেটিক মানে যদি 4n+2 সংখ্যক ইলেকট্রন প্ল্যানার সাইক্লিক কনজুগেশনে থাকে, কমপ্লিট কনজুগেশনে থাকে, তাহলে তারা হচ্ছে অ্যারোমেটিক। যেমন একটা আরেকটা এক্সাম্পল দিই, এই এখানে ডাবল বন্ড, এখানে প্লাস, বাকিগুলো একটু মুছে দিই। এই মলিকিউলটার মধ্যে যে ক্যাটায়নটা হলো এটা রেজোন্যান্স করতে পারে, যদি এই ডাবল বন্ডটা খুলে এখানে যায় তাহলে ছবি কেমন হবে? ছবি হবে এখানে ডাবল বন্ড পড়বে, এই প্লাস তো তখন আর থাকবে না, কিন্তু এখান থেকে ইলেকট্রন যাচ্ছে তাই এটা প্লাস হয়ে যাবে। আবার যদি ইলেকট্রন পাই ইলেকট্রনটা এখানে শিফট করে, রেজোনেটিং স্ট্রাকচার আঁকা বুঝতে পারছিস তো? তাহলে এই টোটাল 3টে এরকম রেজোনেন্স হবে, তাই তো? তার মানে দেখ প্রত্যেকটা বন্ডেই কখনো না কখনো ডাবল বন্ড পড়েছে, তাই না? এখানে 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 প্রত্যেকটা জায়গায় কখনো কখনো পজিটিভ চার্জ পড়েছে, এই কার্বনে পজিটিভ পড়েছে, এই কার্বনে পজিটিভ পড়েছে, এই কার্বনে পজিটিভ পড়েছে। তার মানে এটা একটা কমপ্লিট কনজুগেশন হচ্ছে। এবার কমপ্লিট কনজুগেশনে পার্টিসিপেট করছে কতগুলো ইলেকট্রন? শুধু এই পাই ইলেকট্রনটা পার্টিসিপেট করছে না, তার মানে এতে দুটো ইলেকট্রন আছে,
শুধু এই পাই ইলেকট্রনটাই তো রেজোন্যান্স করে বেড়াচ্ছে, এটা এখানে যাচ্ছে, ওই পাই ইলেকট্রনটাই আবার এখানে যাচ্ছে, আবার এখানে আসছে। টোটাল দুটো পাই ইলেকট্রন, মানে দুটো ইলেকট্রন এখানে পার্টিসিপেট করছে। দুটো ইলেকট্রন যদি কমপ্লিট কনজুগেশনে পার্টিসিপেট করে তাহলে তাকে আমি অ্যারোমেটিক বলবো। তাহলে এটাও একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বোঝা গেল? বেশ, স্যাচুরেটেড এর একটা এক্সাম্পল দিই। স্যাচুরেটেড এর এক্সাম্পল আমরা বহু পড়েছি এর আগে, ক্লাস 10-এও পড়েছি। কি? মিথেন, CH4। হাইড্রোকার্বন এটা বোঝাই যাচ্ছে, শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে। হাইড্রোকার্বন স্যাচুরেটেড মানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, সব সিঙ্গেল বন্ড, তাই এটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। মিথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন সব হবে। আনস্যাচুরেটেড মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। ধর আমি এই একটা মলিকিউল রাখলাম, এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, তাহলে এটা আনস্যাচুরেটেড হয়ে গেল। বা এরকম একটা মলিকিউল রাখলাম, এখানে ডাবল বন্ড দিলাম, এখানে ট্রিপল বন্ড দিলাম, হয়ে গেল আনস্যাচুরেটেড। অ্যারোমেটিক হাইড্রোকার্বন আরো একটা যদি এক্সাম্পল দিই, ডাবল বন্ড, ডাবল বন্ড, মাইনাস। কি হবে? এটা এখানে আসবে, এটা এখানে নেগেটিভ ফেলবে, এই নেগেটিভটা আবার এখানে যাবে, তখন এখানে নেগেটিভ ফেলবে, এই নেগেটিভটা আবার যাবে, আবার এরকম আসবে। কমপ্লিট রেজোন্যান্স হচ্ছে। কটা ইলেকট্রন পার্টিসিপেট করছে? এই দুটো, এই পাই বন্ডের দুটো, এই পাই বন্ডের দুটো, আর এই নেগেটিভ চার্জ এখানে দুটো। টোটাল 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন যদি ফুল কনজুগেশন করে রানার সিস্টেমে তাহলে এটা অ্যারোমেটিক। তাহলে এটা একটা অ্যারোমেটিক সিস্টেমের এক্সাম্পল, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক্সাম্পল। বোঝা গেল? হ্যাঁ। বেশ, এবার স্যাচুরেটেড আনস্যাচুরেটেড এই মিলে হাইড্রোকার্বনকে জেনারেলি 3 ভাগে ভাগ করা হয়, যেটা নিয়ে আমাদের মূলত ডিসকাশন হবে। তারা হচ্ছে, আগেও এটা আমরা নিশ্চয়ই পড়েছি, একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, ENE, আর অ্যালকাইন, ALKYNE। অ্যালকেন মানে অল বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। অ্যালকিন মানে যে কোনো ডাবল বন্ড থাকবে এর মধ্যে, কোথাও কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, সি সিঙ্গেল বন্ড সি থাকবে সব সময়, এর মধ্যে সি ডাবল বন্ড সি থাকবে। সি সিঙ্গেল বন্ড সিও থাকে, থাকুক না থাকে না থাকুক, কিন্তু ডাবল বন্ড থাকবে। আর অ্যালকাইন মানে হচ্ছে তাতে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, সি ট্রিপল বন্ড সি। অ্যালকেনের যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে তার প্রত্যেকটি কার্বন এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। ডাবল বন্ড যেখানে থাকবে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। ট্রিপল বন্ড থাকলে হাইব্রিডাইজেশন হচ্ছে sp। sp3 মানে এখানে বন্ড অ্যাঙ্গেল কি হবে সব সময়? 109 ডিগ্রি 28 মিনিট। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা পড়েছি। sp2 হাইব্রিডাইজ যদি হয় তাহলে sp2 হাইব্রিডাইজেশন হবে, সরি sp2 হাইব্রিডাইজেশন হবে, তার মানে তার বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি, আর sp তার বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। যেমন এক্সাম্পল দেখি, অ্যালকেনের এক্সাম্পল দেখি, ইথেন। ইথেন হচ্ছে এই যে C2H6। বেশ, এর মধ্যে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, তার মানে এটা একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন এবং এটা একটা অ্যালকেন। এবং এই প্রত্যেকটা কার্বন এটা sp3 হাইব্রিডাইজড, এবং প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, সব অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। এইটা হচ্ছে অ্যালকিন, কারণ CC ডাবল বন্ড আছে, তার প্রত্যেকটা বন্ড। এই কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, এবং এই বন্ড অ্যাঙ্গেল
120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এক্ষেত্রেও তাই 120, এটা 120, এটা 120। এটা হচ্ছে sp কার্বন, সুইটেবল বন্ড সি অ্যালকাইন, এটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলো। এর মধ্যে এইটা হচ্ছে স্যাচুরেটেড, কারণ দেখ সব সিঙ্গেল বন্ড, এই দুটো হচ্ছে আনস্যাচুরেটেড, তাই না? ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে, আনস্যাচুরেটেড। ক্লিয়ার? বেশ, এখানে স্ট্রাকচার অফ মিথেন দেখানো হয়েছে। মিথেনের যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এই যে কার্বন, কার্বনের 4টে sp3 হাইব্রিড অরবিটাল, এই 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 তার সঙ্গে এক একটা করে হাইড্রোজেন এরকম দেখানো হয়েছে। আচ্ছা, কার্বনের অরবিটাল এরকম দেখানো হয়েছে, হাইড্রোজেনের এরকম গোল দেখানো হয়েছে কেন? হাইড্রোজেনের আমি এরকম কেন দেখালাম না যে কার্বনের একটা বন্ড এরকম আসছে, তার সঙ্গে হাইড্রোজেনের একটা বন্ড এরকম আসছে, এরকম কেন দেখালাম না? কেউ তো এরকমও দেখাতে পারতো, কার্বনের 4টে বন্ড, 4টে sp3 হাইব্রিড অরবিটাল আমি এরকম দিয়ে দিলাম, আর হাইড্রোজেন একটা এরকম দিলাম, একটা হাইড্রোজেন এরকম দিলাম, এরকম কেন দিলাম না? কারণ হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s1, তাই না? তো এই 1s1 যখন, তার মানে হাইড্রোজেনের শুধু s অরবিটাল আছে, s অরবিটাল হচ্ছে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল বা গোলকাকার, তাই তো? ওই জন্যই এটা হাইড্রোজেন সবসময় দেয় একটা স্ফিয়ার এর মতন দেওয়া। কিন্তু কার্বনের মধ্যে তো p অরবিটাল আছে, sp সব আছে, সেসব গিয়ে মিক্সিং হয়, হাইব্রিডাইজেশন হয়। কিন্তু হাইড্রোজেন যেহেতু s অরবিটাল আছে ওর মধ্যে শুধু, তাই ওটাকে স্ফেরিক্যাল দেখানো হয়েছে। বেশ, এখানে ভিতরে লেখা আছে হাইব্রিডাইজেশন কি, বৃত্তান্ত, কত বন্ড অ্যাঙ্গেল হয়, বন্ড লেন্থ কেমন হয়, এসব আছে। এই যে এটা হচ্ছে মিথেন, যদি একটা হাইড্রোজেন সরিয়ে CH3 বসিয়ে দিই, C2H6 হবে, ইথেন হবে। এই একটা হাইড্রোজেন বসিয়ে আর একটা যদি CH3 বসিয়ে দিই, প্রোপেন হবে, তারপরে বিউটেন হবে। এগুলোকে বলা হয় হোমোলগাস সিরিজ, মানে একই সিরিজের অন্যান্য পরপর কম্পাউন্ড, ঠিক আছে? হোমোলগাস সিরিজ। বেশ, নোমেনক্লেচার এন্ড আইসোমেরিজম, নোমেনক্লেচার অলরেডি পড়া হয়ে গেছে, সেজন্য আমি আর বলছি না। 4 কার্বন হলে, 4 কার্বনের অ্যালকেন হলে সেটা বিউটেন, 4 কার্বনের অ্যালকিন হলে, 4 কার্বনের অ্যালকেন মানে এটা, এই যে এই, এটা বিউটেন, মানে এন বিউটেন বলবো, এটা হচ্ছে আইসোবিউটেন বলবো, দুটোই অ্যালকেন। যদি অ্যালকিন হতো তাহলে যদি একটা ডবল বন্ড দিয়ে দিতাম অ্যালকিন হতো, 1 2 3 4, এর নাম হতো বিউট 1 ইন। যদি কেউ বলতো যে এরকম, যেখানে ডাবল বন্ড দেবো, তার মানে এটা হতো বিউট 2 ইন, 1 2 2 এর পরে ডাবল বন্ড আছে, তাই বিউট 2 ইন। যদি কেউ এরকম দিত, এই এটাও তো 1 2 3 4, এটাও বিউট 2 ইন, কিন্তু এখানে দুটো মিথাইল গ্রুপ অপোজিটে রয়েছে, তাই এটাকে বলবো ট্রান্স বিউট 2 ইন, সিস ট্রান্স বলা হয়েছে। ট্রান্স বিউট 2 ইন, দুটো মিথাইল একই দিকে রয়েছে, তাই এটাকে বলবো সিস বিউট 2 ইন। এই হলো। যদি অ্যালকাইন করতে যেতাম, অ্যালকেন এভাবে করতে পারি, 4 কার্বনের, যে CH3 CH2 C ট্রিপল বন্ড CH 1 2 3 4, বিউট 1 আইন, YNE, তাই তো অ্যালকাইনটার নাম, এটা একটা অ্যালকাইন। যদি মাঝখানে ডাবল বন্ড ফেলতাম কেমন হতো? CH3 C ট্রিপল বন্ড C CH3, এটা হতো 4 কার্বনের অ্যালকাইন, যেখানে ডাবল বন্ড আছে 1 নম্বর 2 নম্বর কার্বনের পর, তাহলে এটা বিউট 2 আইন হতো, তাই তো? বেশ, আইসোবিউটেনের এরকম স্ট্রাকচার দেওয়া হয়েছে। এই যে এন বিউটেন এরকম হয়, একটা মিথাইল খুলে যদি এখানে বসাই তাহলে এরকম হবে। ধর এই মিথাইলটা, এই যে মিথাইলটা ছিল, এটা খুলে নিয়ে আমি এখানে বসালাম, তাহলে হয়ে গেল আইসোবিউটেন। তার মানে পেন্টেন আছে, আইসোপেন্টেন আছে,
নিওপেন্টেন আছে, জানি সেগুলো অ্যালকেনের মধ্যে করানো হয়েছে। এবার এর মধ্যে আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজম, এদের মধ্যে কি আছে? চেন আইসোমার আছে। চেন আইসোমার হতে পারে যেমন এই যে এই দুটো ডিফারেন্ট চেন, তাই না? চেন আইসোমারিজম পড়িয়েছিলাম। এরা চেন আইসোমার এভাবে হতে পারে, যেমন পেন্টেনের এন আইসোমার কিভাবে চেন আইসোমার, একটা শুধু এরকম পাঁচটা, 1 2 3 4 5টা, তাহলে এটা এন পেন্টেন হলো। এবার কেউ কি করতে পারে, এই চারটে রাখলো, এই মিথাইলটা খুলে এখানে দিয়ে দিল, তাহলে এটা আরেকটা চেন আইসোমার হলো, এটা অ্যালকেন। কেউ কি করলো, যে কেউ বললো যে এই মিথাইলটা খুলে এখানে দিয়ে দেবো, তাহলে এইটা সে লিখলো, এইটুকু লিখলো সে, লিখে এইটা তো এখানে ছিলই, আর এইটাকে খুলে নিয়ে সে এখানে দিয়ে দিল, তাহলে এটা হয়ে গেল নিওপেন্টেন। দেখ নিওপেন্টেন সেটাই, মাঝখানে কার্বন, চারদিকে চারটে মিথাইল, মিথাইল 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 মিথাইল, নিওপেন্টেন হয়ে গেল। তার মানে এই তিনটে আমি তার চেন আইসোমার পেলাম। তেমনি এখানে C6H14 তার একটা চেন আইসোমার রয়েছে, তার একটা বলছি, তার এই এতগুলো চেন আইসোমার হয় 6টা, কিভাবে হয় দেখানো হয়েছে, ঠিক আছে? বেশ, এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনারেল ফর্মুলা। কোন একটা আমাকে ফর্মুলা দিয়ে দিয়েছে, সেটা অ্যালকেন না অ্যালকাইন, আমি কি করে বুঝবো? কেউ ধরো বললো যে C4H10 এটা একটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, কি করে বুঝবো? তার জন্য আমাদেরকে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের জেনারেল ফর্মুলা জানতে হবে, ঠিক আছে? অ্যালকেন হচ্ছে লিখে রাখ যদি না জানি সেটা আগে থেকে, অ্যালকেন হচ্ছে CnH2n+2, অ্যালকিন হচ্ছে CnAlkene CnH2n, অ্যালকাইন হলো CnH2n-2। এবার আমাকে এই C4H10 বলা আছে, তাহলে এবার আমি এটাকে দেখবো যে এটা কি হয় অ্যাকচুয়ালি। C4 মানে n এর ভ্যালু 4, কার্বনের সঙ্গে যেটা আছে সেটা তো n সমান 4, তাহলে 2n+2 করলে 10 হয়, তাহলে হাইড্রোজেন কতগুলো থাকবে? যদি অ্যালকেন হয় তাহলে হাইড্রোজেন কতগুলো থাকবে? 2n+2, 2n+2 মানে এখানে কত, n এর ভ্যালু যদি 4 হয় তাহলে 2n+2 হবে 10। যদি সেটা অ্যালকিন হতো তাহলে 2n, এখানে হাইড্রোজেনের সংখ্যা হবে 2n, তাহলে 4 2 8, আর এখানে 2n-2 মানে 4 2 8 2 6, তাহলে C4H10 এটা একটা অ্যালকেন হবে না? বোঝা যাচ্ছে? অ্যালকেন হবে। বুঝতে প্রবলেম থাকলে বল। বেশ, যদি এরকম দিত C4H8 দিত, তখন আমি সঙ্গে সঙ্গে কি করতাম, এটা কোন ফর্মুলায় ফিট হচ্ছে, CnH2n+2 হচ্ছে না CnH2n হচ্ছে না CnH2n-2 হচ্ছে। C এর ভ্যালু এখানে Cn মানে 4, এখানে 8, তার মানে 4 এর ডাবল 8, তার মানে এটা অ্যাকচুয়ালি CnH2n সিস্টেম, এখানে যা এখানে তার ডাবল, CnH2n হলে সেটা একটা অ্যালকিন হয়। এভাবে আমরা বের করতে পারবো যে কে অ্যালকেন কে অ্যালকিন কে অ্যালকাইন, তাই তো? বেশ, এর একটু দেখে নিস, IUPAC নামকরণ পড়েছিস, অ্যালকোহলের বিভিন্ন রকম অ্যালকোহল দিয়েছে এখানে, তার নাম IUPAC নাম তো জানিস, দেখে নিবি এটা একবার। সেখানেও কিছু স্ট্রাকচার এবং IUPAC নাম দেওয়া আছে অ্যালকেনের, কিছু করতেও দেওয়া আছে, পড়িস এক্সারসাইজ গুলো পারলে, ঠিক আছে? IUPAC নামকরণের নিয়মও আবার দিয়েছে, অ্যালকেন গুলোর যে নামকরণের নিয়ম ছিল, তাই না? পড়েছিলি না? সেই প্রথমে লং চেন দেখতে হয়, লং চেনে তারপরে মার্কিং করার নিয়ম ছিল সব। অ্যালকেন এখানে যা শুধু অ্যালকেন গুলোর এক্সাম্পল দিয়েছে, তাদের IUPAC নামকরণ কিভাবে হবে সেটা দিয়েছে। বেশ, এরপর আমরা মেইন কেমিস্ট্রিতে চলে আসবো, যে প্রিপারেশন কি করে আমরা
অ্যালকেন গুলোকে তৈরি করব। আমাদের পরিচিত অ্যালকেন গুলো কি কি আছে? প্রথমে আছে মিথেন অ্যালকেন, ইথেন C2H5, প্রোপেন C2H6। কিভাবে আসছে? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে সংকেত হবে Cn এর ভ্যালু 1, তার মানে C একটা, H 2n+2 হলে 1 × 2 + 2 4, n এর ভ্যালু 2 হলে দেখবি C2H6, 2 2 4 আর 2 6, 3 হলে C3H8, 4 হলে C4H10। এটার নাম মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, জানিস এগুলো সব। এবার এই জাতীয় যে হাইড্রোকার্বন গুলো, এগুলোকে আমি তৈরি করব কি করে? আচ্ছা, এই যে লাস্টে বিউটেন আঁকলাম, এন বিউটেন, C4H10, মানে এই কম্পাউন্ডটা C4H10 এন বিউটেন। এই কম্পাউন্ডটা কোথায় পাওয়া যায় জানিস? আমাদের পরিচিত গ্যাস লাইটে যে গ্যাস থাকে, গ্যাস লাইট দেখেছিস? ওই গ্যাসটা হচ্ছে বিউটেন গ্যাস, এন বিউটেন গ্যাস। ওকে, বেশ। এবার প্রিপারেশন, এই অ্যালকেন গুলোকে আমি তৈরি করব কি করে? প্রথমে বলছে ফ্রম আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ওয়ালা কম্পাউন্ড। সেই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে অ্যালকেন তৈরি, সেই পদ্ধতিকে বলা হয় হাইড্রোজিনেশন। সেই পদ্ধতিকে বলা হয় হাইড্রোজিনেশন। কি রিয়েজেন্ট? এই যে ধর, এই যে CH2 CH2 আছে, এই যে CH2 আছে, এটা একটা অ্যালকিন, তার মানে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এর নাম তো ইথিন, জানিস? হ্যাঁ, ইথিন, প্রোপিন, বিউটিন এরকম নামকরণ হয়। এর মধ্যে হাইড্রোজেন দিতে হবে H2, আর প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল। প্লাটিনাম অথবা প্যালাডিয়াম অথবা নিকেল, যে কোনো একটা দিলে কি হবে? আমি ইথিনটাকে ভালো করে আঁকি, বুঝতে পারবি। CH2 C ডাবল বন্ড C, CH2 ডাবল বন্ড CH2। এর মধ্যে আমি হাইড্রোজেন দেবো, তাই তো, H2 দেবো, H2 দেবো। আর আর এই যে নিকেল বা প্যালাডিয়াম বা প্লাটিনাম, এগুলো হচ্ছে ক্যাটালিস্ট। ঠিক আছে, এই যে প্যালাডিয়াম ক্যাটালাইজ দ্য রিঅ্যাকশন, এটা হচ্ছে ক্যাটালিস্ট। এখানে কি হবে? এই কার্বনটা যেন এই বন্ড ভেঙে যাবে, এটা এই হাইড্রোজেনের সঙ্গে জুড়বে, আর বাকি এই হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে জুড়বে। তাহলে কি হবে প্রোডাক্ট? এখানে ডাবল বন্ড সি সি এর মধ্যে একটা ডাবল বন্ড ছিল, এখন সিঙ্গেল বন্ড হয়ে গেল। এপাশে দুটো হাইড্রোজেন ছিল, তার তো কোনো চেঞ্জ হয়নি। তাহলে এর সঙ্গে এই হাইড্রোজেনটা জুড়েছে, এর সঙ্গে এই হাইড্রোজেনটা জুড়েছে, তাহলে হলো CH3 সিঙ্গেল বন্ড CH3 ইথেন পাওয়া গেল। বেশ, তার মানে প্রোপিন থেকে প্রোপেন পাওয়া যাবে। যে কোনো ডাবল বন্ড থাকলে এটা এইভাবে রিয়াকশন হয়। তার মানে এটা আমরা দেখলাম যে অ্যালকিন থেকে, আমরা তো অ্যালকিন নিয়ে দেখলাম, অ্যালকিন থেকে কি করে এটা করা যায়। আর যদি অ্যালকাইন থেকে করতে চাই, অ্যালকাইনে তো 3টে বন্ড রয়েছে, সেটাকে যদি অ্যালকেন করতে চাই তাহলে আমাকে দুটো বন্ড ভাঙতে হবে না? অ্যালকাইন মানে তো C ট্রিপল বন্ড C, আমি অ্যালকেন বানাবো, তার মানে তাদের শুধু সিঙ্গেল বন্ড থাকবে, তাহলে এই দুটো বন্ড ভাঙতে হবে না? এটাও ভাঙতে হবে, এটাও ভাঙতে হবে। এই একটা বন্ড ভাঙতে এখানে অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন লাগছিল, একটা H2 লাগছিল, এই দুটো বন্ড ভাঙতে নিশ্চয়ই 2 মোল H2 লাগবে, দুটো H2 লাগবে, তাই তো? হ্যাঁ, দুটো H2 লাগবে। যদি C ট্রিপল বন্ড CH থাকে, তার মধ্যে আমি H বন্ড H দিই, একটা H দিই, তাহলে তো এটা যদি এইভাবে জোড়ে, তাহলে HC ট্রিপল বন্ডটা হয়ে যাবে ডাবল বন্ড CH, এখানে একটা H জুড়লো, এখানে একটা H জুড়লো, সে তো অ্যালকিন হয়ে গেল, অ্যালকাইন তো আর হলো না, সরি অ্যালকেন তো হলো না। অ্যালকেন হতে গেলে আবার একটা হাইড্রোজেন দিতে হবে, কারণ টোটাল অ্যালকাইন থেকে অ্যালকেন করতে গেলে দুটো হাইড্রোজেন দিতে হচ্ছে।
রাইট? এই যে প্রোপিন থেকে প্রোপেন করা, এটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন করা, 1 মোল হাইড্রোজেন দিচ্ছে। কিন্তু প্রোপাইন থেকে প্রোপেন করা টোটাল এতে 2 মোল হাইড্রোজেন দিচ্ছে। ঠিক আছে, বেশ। নেক্সট প্রিপারেশন প্রসিজিওর হচ্ছে ফ্রম অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড কাদের বলে আমরা জানি, যদি কোনো অ্যালকেনের সঙ্গে মানে অ্যালকিল গ্রুপের সঙ্গে যদি কোনো হ্যালোজেন জুড়ে থাকে, যেমন মিথেন তো একটা অ্যালকেন, কিন্তু মিথাইল হচ্ছে একটা অ্যালকিল গ্রুপ CH3, এটা এর সঙ্গে যদি কোনো হ্যালোজেন থাকে, যদি Cl থাকে, তাহলে এইটা একটা অ্যালকিল হ্যালাইড হয়ে গেল। এটা হচ্ছে অ্যালকিল, এটা হচ্ছে হ্যালাইড। যেমন মিথাইল ক্লোরাইড, ইথাইল ব্রোমাইড, এরকম। ওকে, যেমন এই মিথাইল ক্লোরাইড একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছে, তার মধ্যে কি দিতে হবে, হাইড্রোজেন জিঙ্ক H+, হাইড্রোজেন জিঙ্ক H+। এটা দিলে এখানে যতগুলো কার্বন আছে, এখানে টোটাল একটা কার্বন আছে, সেই কার্বনের ততগুলো কার্বনের একটা অ্যালকেন তৈরি হয়ে যাবে। একটা কার্বনের অ্যালকেন মানে কি, CnH 2n+2, তাহলে 1 × 2 + 2 তার মানে 4, অর্থাৎ C1H4 মানে অ্যাকচুয়ালি CH4। ওকে, যদি এরকম থাকতো Cl, তাহলে এর মধ্যে যদি H2ZnH+ দিতাম, তাহলে এখানে টোটাল কতগুলো কার্বন ছিল, রিঅ্যাকট্যান্টে টোটাল কতগুলো কার্বন ছিল দেখতে হবে। এই একটা কার্বন ছিল, এই একটা কার্বন, একটা কার্বন, আর এটা তো এর সঙ্গে ক্লোরিন জুড়ে, এটা তো কার্বন না, এটা তো ক্লোরিন জুড়েছে এখানে। তারপর 3টে কার্বন আছে, তার মানে যে অ্যালকেন পাবো সেটা 3টে কার্বন পাবো, অর্থাৎ প্রোপেন পাবো। বুঝা গেছে? হ্যাঁ, বেশ, খুব ভালো। যদি এরকম থাকতো, এই 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 Cl থাকতো, তাহলে কি করতাম আমরা, এখানে যতগুলো কার্বন যেভাবে আছে সেভাবে বসিয়ে দেবো। এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, আর তো কার্বন নেই, তাহলে এই 4টে কার্বন যেরকম আছে প্রোডাক্ট হবে ঠিক এইটা। ক্লিয়ার? বেশ, সেরকম আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখে নিবি। নেক্সট রিঅ্যাকশন হচ্ছে উর্জ রিঅ্যাকশন, WURTZ, উর্জ রিঅ্যাকশন বা ভার্জ রিঅ্যাকশন, স্পেলিংটা মানে বলে এইভাবে অনেক সময়, উর্জ রিঅ্যাকশন বা ভার্জ রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা কি, রিঅ্যাকশনটা খুবই সহজ, দেখাচ্ছি। ধর একটা অ্যালকিল হ্যালাইড আছে, ধর CH3Cl আছে, ঠিক আছে, কি করব, আরো একটা CH3Cl নেব, সেটাকে আমি উল্টো ভাবে লিখবো, CH3Cl, ঠিক আছে। এর মধ্যে দিতে হবে সোডিয়াম ইথার, ইথারটা দিতে হবে ড্রাই ইথার, সোডিয়াম ড্রাই ইথার। তো কি করব, এই দুটো CH3Cl উল্টো করে লিখলাম, দুটোর নিচে এই সোডিয়াম ড্রাই ইথার, তো সোডিয়াম দিয়ে দিলাম, এর নিচে সোডিয়াম দিয়ে দিলাম, ক্লোরিনের নিচে এর নিচে সোডিয়াম দিয়ে দিলাম। এবার আমি এইটুকু টোটালটা বাদ দিয়ে দিলাম, এইটুকু টোটালটা বাদ দিয়ে দিলাম, দিয়ে বাকিটুকু লিখবো। বাকিটুকু কি করে লিখবো, মানে এই কার্বনটা তো এদিকে জুড়ে ছিল, এপাশ থেকে বের করে নিয়েছি, আর এই কার্বনটা এটুকু দিয়ে জুড়ে ছিল, বের করে নিয়েছি, তার মানে অ্যাকচুয়ালি এই কার্বনের মাথা এবং এই কার্বনের মাথা জুড়ে দেবো। থাকবে কি, CH3, এই কার্বনটা জুড়লো গিয়ে একদম ওই কার্বনের সঙ্গে জুড়বে, এই পয়েন্টটা, এই পয়েন্টটা জুড়ে যাবে, CH3 হয়ে গেল, প্লাস এইটুকুর মধ্যে দিয়ে হলো NaCl, এইটুকুর মধ্যে দিয়ে হলো NaCl, তার মানে ওভারঅল NaCl তৈরি হলো। বোঝা গেল তাহলে উর্জ রিঅ্যাকশন কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশ, যেমন এর আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। মনে করো কেউ আমাকে এরকম একটা ক্লোরাইড দিয়েছে, এর মধ্যে দেওয়া আছে সোডিয়াম ড্রাই ইথার, প্রোডাক্ট কি হবে, তাহলে কি করব,
আমি দুটো ওইভাবে লিখতে হবে, দুটো ক্লোরিন ক্লোরিন মুখোমুখি, এই একটা ক্লোরিন নিলাম, আবার আরেকটা লিখতে হবে, এটা এভাবে লিখলাম এই দুটো মলিকিউলকে নিয়ে এভাবে। তারপরে দুটো সোডিয়াম লিখলাম, তারপরে এই সোডিয়াম ক্লোরাইড সব বের করে দেবো, দুটো সোডিয়াম ক্লোরাইড এভাবে বের করে দেবো। তাহলে যেন ঠিক এই কার্বনটা প্লাস, তো এই কার্বন ছিল, এই কার্বনের সঙ্গে তো আর কার্বন ছিল না, আর এই কার্বনটা প্লাস ছিল, তাহলে এরা এরা নিজেরা জুড়ে যাবে। তাহলে প্রোডাক্ট কি হবে, এই পার্টটুকু যেমন আছে তেমন লিখলাম, এই আর এখানে যা ছিল এই, এইভাবে লেখা ঠিক হবে না, এই যে ধর এই দুটো এসছে, এই বন্ডটাকে আমি এভাবে লিখলাম, এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা, এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা, তাহলে এরা জুড়ে যাবে এরকম। তাহলে এটাই হবে প্রোডাক্ট। 1 2 3 4 5 6 2 5 ডাইমিথাইল হেক্সেন, তাই তো? যদি কেউ এরকম দেয় যে Cl Cl সোডিয়াম ড্রাই ইথার, তাহলে কি হবে, এখানে তো একই মানে টোটাল আমার দুটো ক্লোরিন বেরোবে, দুটো সোডিয়াম, তাহলে এখানে তো একই মলিকিউলের মধ্যে দুটো ক্লোরিন দেওয়া আছে, তাহলে মনে মনে আমি এর পাশেই সোডিয়াম দেব, এর পাশেই সোডিয়াম দেব, দিয়ে এই টোটাল এই দুটো NaCl বের করে দেবো। তারপরে যে কার্বনের ক্লোরিন ছিল সেটা হচ্ছে এইটা, যে কার্বনের সোডিয়াম ছিল সেই কার্বন হচ্ছে এইটা, এই দুটোকে এবার জুড়ে দিতে হবে। এবার মলিকিউলটা আঁকি এইভাবে, এই 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 এইটা আর এইটা জুড়ে দিতে হবে, এই জুড়ে দিলাম, হলো? হ্যাঁ এটাকে একটু যদি ভালো করে লিখি, ভালো করে কিভাবে লিখতে পারি, কত মেম্বার রিং হয়েছে, 1 2 3 4 5 6 মেম্বার রিং হয়েছে না? নাম্বারিং করে দেখ, 1 2 3 4 5 6 মেম্বার রিং হয়েছে তো একটা জাস্ট। তাহলে প্রোডাক্ট হচ্ছে এই সাইক্লোহেক্সেন অ্যাকচুয়ালি, তাই না? এটাই তো এটা। বুঝতে পেরেছি। ওকে, আরো কয়েকটা এক্সাম্পল দেখি আমরা। আচ্ছা, কিন্তু এই যে উডস রিঅ্যাকশন, এটা কিন্তু অ্যালকেন প্রস্তুতির একটা ভালো প্রসেস না। কেন ভালো প্রসেস না, সেটা হচ্ছে, আর কেউ বললো যে আমি CH3 CH2 CH3 এটা এই অ্যালকেনটা চাই, তাহলে এটা যদি উডস বিক্রিয়া দিয়ে তৈরি করতে চাই, তাহলে সে কি করবে, সে একটা ধর CH3Cl নেবে, আর একটা CH3 CH2Cl নেবে, তাই না? এই দুটো নিয়ে মাঝখান থেকে যদি এই NaCl এভাবে বের করে দেয়, তাহলে CH3 CH2 CH3 তৈরি হবে না? হবে তো? এর মধ্যে যদি সোডিয়াম ড্রাইথার দিই তাহলে এটা তৈরি হবে। কেউ যদি এটা তৈরি করতে চায় উডস বিক্রিয়া দিয়ে, তাহলে এইভাবে করবে তো? হ্যাঁ কিন্তু এতে প্রবলেম হচ্ছে, আমি মিথাইল ক্লোরাইড যে নিয়েছি এর তো আমি একটা মলিকিউল নিইনি, মোর দ্যান ওয়ান আমার কাছে আছে। তখন কি হবে, এই একটা মিথাইল ক্লোরাইড ছিল, আর একটা মিথাইল ক্লোরাইড যদি পাশে চলে আসে কখনো, CH3Cl, তার মানে এখান থেকে দুটো ক্লোরিন এভাবে বেরিয়ে গিয়ে CH3CH3 ইথেন তৈরি করে দিতে পারে।
অথবা এই দুটো ইথাইল যদি এরকম দুটো ইথাইল ক্লোরাইড যদি পাশাপাশি আসে তাহলে এন বিউটেন তৈরি হয়ে যাবে সেখান থেকে। তারপরে আমি চাইছিলাম প্রোপেন, হয়ে গেল ইথেন, প্রোপেন, বিউটেন সব তৈরি হয়ে গেল, এবং এদেরকে সেপারেট করা ডিফিকাল্ট। সেই জন্য এই উডস বিক্রিয়াটা এই অ্যালকেন তৈরির জন্য, আনসিমেট্রিক্যাল অ্যালকেন তৈরির জন্য খুব একটা ভালো প্রসেস না। আনসিমেট্রিক্যাল অ্যালকেন বলতে আমি বলছি যে মানে এই কার্বন সংখ্যাটা বিজোড় সংখ্যা বা অড নাম্বার যদি হয় সেই অ্যালকেন গুলো তৈরি করা ডিফিকাল্ট। যদি ইভেন নাম্বার হতো, ইভেন নাম্বার মানে ধর আমি এই যে 2 4 6 6 কার্বনওয়ালা যদি একটা অ্যালকেন চাই, তাহলে আমি 3 কার্বনওয়ালা কার্বন নেব, তার সঙ্গে ক্লোরিন নেব, সেটা 2 মোল নেব, সে যতভাবেই জুড়ে যাক তাহলে সেই 6 কার্বনের অ্যালকেনই দেবে। কিন্তু যদি আমি 3 কার্বন 5 কার্বন এরকম নিই, তাহলে তার যে আমি রিয়েজেন্ট নেব এরা নিজেদের মধ্যে রিয়াকশন করে অন্য কম্পাউন্ড তৈরি করতে পারে। তাই তার জন্য উডস রিয়াকশন ইজ নট আ গুড প্রসেস ফর সিনথেসিস অফ অ্যালকেন উইথ অড নাম্বার অফ কার্বন। বোঝা গেল তাহলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট প্রসেস মুছে দিয়ে এগুলো আগে। নেক্সট প্রসেস হচ্ছে ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? তারা মানে তাদের সেই কম্পাউন্ডের শেষে কি থাকে, কোন গ্রুপ? সি ডাবল এইচ না? কার্বক্সিলিক অ্যাসিড সি ডাবল এইচ তো। হ্যাঁ, আইইউপিএস এর নাম কেমন হয়? মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড এরকম নাম হয়। বেশ, ধরা যাক অ্যাসিটিক অ্যাসিড আছে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড আছে, তার মধ্যে আমি NaOH যদি দিই, NaOH যদি দিই তাহলে এটা তৈরি হবে CH3COO মাইনাস Na প্লাস। এটা অ্যাকচুয়ালি এভাবে তৈরি হয় যে NaOH মানে আসলে Na প্লাস আর OH মাইনাস, তাই তো? এই OH মাইনাস করে এখানে গিয়ে H টাকে নিয়ে নেয়, তাহলে OH আর H জুড়ে জল হয়ে যাবে, এটা জল হয়ে বেরিয়ে যায়। আর সি ডবল মাইনাস পড়ে থাকে, তাই সি ডবল মাইনাস আর এই Na প্লাস এটাও পড়ে থাকে, তাই সি ডবল CH3 সি ডবল Na, CH3 সি ডবল মাইনাস Na প্লাস। বেশ, তাহলে এর মধ্যে বেস দেওয়া রয়েছে, NaOH দেওয়াই রয়েছে। তার মধ্যে যদি CaO দিয়ে হিট করি, NaOH CaO দিয়ে যদি হিট করি তাহলে মিথেন পাবো। দেখ এখানে এই অ্যাসিডটায় যতগুলো কার্বন আছে CH3 সি ডবল মাইনাস, তার মানে দুটো কার্বন আছে, তার থেকে একটা কম কার্বন ওয়ালা আমি অ্যালকেন পাবো। যদি আমার কাছে এরকম থাকে CH3 CH2 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 C ডাবল বন্ড O OH, তাহলে এর মধ্যে যদি আমি NaOH CO দিয়ে হিট করি তাহলে আমার এখানে টোটাল কতগুলো কার্বন আছে? 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, তাহলে 1 কার্বন কম ওয়ালা আমি প্রোডাক্ট বা অ্যালকেন পাবো। কোন কার্বনটা? এই সি ডবল ও, এই যে সি ডবল বন্ড ও এইটা বেরিয়েছে, এটা বাদ চলে যাবে। তাহলে বাকিটুকু, বাকি অ্যালকেনটুকু লিখে দেবো এই 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 এটুকু, বিউটেন পাওয়া যাবে। যেমন অন্য এক্সাম্পল দিই, ধর এখানে একটা দিয়ে দিয়েছে যে CH3 CH2 CH2 সি ডবল মাইনাস Na প্লাস, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন Na প্লাস, NaOH দিয়ে হিট করলে 3 কার্বন পড়ে থাকবে, এই লাস্টের এই কার্বনটা ধরবো না, প্রোডাক্টটা আসবে না। CH3 CH2 CH2 না হয় CH2 CH2 CH3, অ্যালকেন তো এরকমই হবে সংকেত, CH3 CH2 CH3। নেক্সট হচ্ছে কোলবে ইলেকট্রোলিসিস মেথড। এটা পড়তে হবে ভালো করে, এটা করার পরেই ছুটি আজকে। সেটা হচ্ছে an aqueous solution of sodium potassium salt of a carboxylic acid on electrolysis। ইলেকট্রোলিসিস আমরা জানি, জানিস তো, একটা পজিটিভ ইলেকট্রোড থাকে, একটা নেগেটিভ ইলেকট্রোড থাকে, একটা ইলেকট্রোলাইট থাকে, তার মধ্যে একটা ইলেকট্রোডের মধ্যে যদি আমি
ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্ত যুক্ত করি ইলেকট্রোডের মাধ্যমে, তাহলে ইলেকট্রোলাইটটা ডিসোসিয়েট করে যায়। ধর NaCl রয়েছে, তার মানে সে Na+ এবং Cl- ভেঙে যাবে, ভেঙে দুটো ডিফারেন্ট ইলেকট্রোডের দিকে মুভ করবে তারা। তো কোলবি ইলেকট্রোলিসিস মেথড হচ্ছে সেরকমই। তাতে কি হবে, অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ এ কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট, এটা যেমন একটা সোডিয়াম সল্ট Na আছে, যেমন সোডিয়াম সল্ট বা পটাশিয়াম সল্ট gives alkane containing even number of carbon atom at the anode। অ্যানোডে যেটা পাওয়া যায় তাতে ইভেন নাম্বার অফ কার্বন থাকে, জোড় সংখ্যায় কার্বন থাকে। আচ্ছা, কি করে বুঝবো? মিউট কর, সাউন্ড আসছে, খুব নয়েজ আসছে। ভাইব্রেশন হুম 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 তো বলতে পারবো না। খুব সাউন্ড আসছে, তুই মিউট কর, মিউট কর। এক সেকেন্ড। এবার আর আসছে না, ঠিক আছে। এবার আসছে আসছে, এবার জাস্ট আসলো, আবার বন্ধ হয়ে গেছিল মাঝখানে। মাইক্রোফোনে কর্ডটা লাগালাম কি আওয়াজ আসছে, আবার খুললাম আওয়াজ নেই কি? ঠিক আছে থাক। দেখ এখানে, এখানে কিভাবে আমি প্রোডাক্ট লিখবো, ওকে? এভাবে অ্যাকচুয়ালি কি হয় এখানে জিনিসটা দেখি আমরা। একটা অ্যাসিডের সোডিয়াম সল্ট নিতে বলেছে, CH3 C ডাবল বন্ড O মাইনাস, তাই তো? অ্যানোড, এটা বলছে অ্যানোডে আমি অ্যালকেন পাবো। অ্যানোডে সবসময় যে কোনো ইলেকট্রোডই হোক না কেন, অ্যানোডে সবসময় অক্সিডেশন হয়। অ্যানোডে সবসময় অক্সিডেশন হয়। অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন রিমুভ হয়ে যাওয়া, ইলেকট্রন বেরিয়ে যাওয়া, ঠিক আছে? অ্যানোড মানে, অ্যানোডে অক্সিডেশন হয়, অক্সিডেশন মানে ইলেকট্রন রিমুভ হয়ে যাওয়া, ইলেকট্রন রিমুভ হয়ে যাওয়া। তাহলে এর থেকে যদি ইলেকট্রন রিমুভ হয়ে যায়, এখানে নেগেটিভ চার্জ, এখানে দুটো ইলেকট্রন আছে, একটা যদি রিমুভ হয়ে যায় তাহলে একটা ইলেকট্রন থাকবে, ও ডট তৈরি হয়ে যাবে, একটা রেডিকাল তৈরি হয়ে যাবে না? ফ্রি রেডিকাল যেটা ছিল, পড়েছিলাম না ফ্রি রেডিকাল? তাহলে একটা ফ্রি রেডিকাল তৈরি হয়ে গেল। এবার কি হবে দেখ, ভালো করে লক্ষ্য কর, এই রেডিকালটা এখানে এলো, এই যে বন্ডে দুটো ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা এখানে এলো, আর বাকি যে ইলেকট্রনটা সেটা এর উপরে গেল। তাহলে যে রেজোনেটিং যে মতন যে স্ট্রাকচারটা পেলাম সেটা হচ্ছে CH3 C O ডট, এখানে একটা ইলেকট্রন এসছে তাই ডট, ডাবল বন্ড আর নেই, কিন্তু ডাবল বন্ড হয়েছে এখানে, আবার ও, তাই তো? দুটো ইলেকট্রন এসছে, ডাবল বন্ড হয়েছে ও, তার মানে এটা ঠিক রেজোনেটিং স্ট্রাকচার, একই ছবি দুটো। যাই হোক, তো এরপরে কি হবে ভালো করে দেখ, এই যে বন্ডটা, এই বন্ডের ইলেকট্রনটা এখানে চলে গেল, আর এই ডটের ইলেকট্রনটা এর উপর চলে আসলো, আর এই বন্ডের যে আরেকটা ইলেকট্রন ছিল সেটা খুলে এর উপর চলে গেল। তাহলে কি হলো, এ পাশে CH3 ডট তৈরি হলো, আর এখানে C, এখানে O ডট ছিল, কিন্তু এই একই এই বন্ডের উপর এখানে একটা ইলেকট্রন এসছে, এখানে একটা ইলেকট্রন এসছে, তার মানে ডাবল বন্ড হয়ে যাবে, দুটো ইলেকট্রন চলে এসছে। আর এই পাশে তো ডাবল বন্ড O ছিলই, তার মানে এই পাশে CO2 তৈরি হয়ে গেল না, কার্বন ডাই অক্সাইড। বেশ, আর এই পাশে CH3 ডট পড়ে রইলো। এবার আমি একটা CH3 C ডবল মাইনাস দিয়ে শুরু করেছিলাম, তাতে আমি একটা CH3 ডট পেলাম, তাহলে নিশ্চয়ই এখানে আরো আরেকটা CH3 C ডবল মাইনাস এমন থাকবে যে আরো একটা CH3 ডট দেবে, রাইট? এবার এই ডট আর এই ডট মিলে জুড়ে যাবে, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড তৈরি করবে, তার মানে CH3
এই কার্বনের একটা ইলেকট্রন সে দিল, ওই কার্বনের ওই ইলেকট্রনটাও সে দিল, দিয়ে একটা আলটিমেটলি বন্ড তৈরি করলো, সিঙ্গেল বন্ড, আর পাশের ওই ওই CH3টা তৈরি হলো। ইভেন নাম্বারের কেন অ্যালকেন তৈরি হবে বোঝা যাচ্ছে, কারণ দুটো পার্ট নিয়ে তৈরি হচ্ছে, তো একটা হলে ডাবল হবে, তো সবসময় তো ইভেন নাম্বারই পাবো আমি, এই যে অ্যালকেনটা থাকবে সবসময় তো ইভেন নাম্বার অফ কার্বন পাবো, তাই না? মিথাইল ডট হলে ইভেন ছাড়া তো পাবো না। যদি এখানে এরকম প্রোপাইল ডট হতো, তাহলে ফাইনাল প্রোডাক্টে দুটো প্রোপাইল জুড়ে যেত, এই তিনটে এই তিনটে, মানে এই এখানে ডট আর উল্টো দিক থেকে এখানে ডট জুড়ে গেল, 6টা, ডাবল হবে সব সময়। তাহলে সব সময় আমি যে অ্যালকেন পাবো সেখানে ইভেন নাম্বার অফ কার্বন থাকবে, রাইট? ও এখানে দেখিয়েছে ওটা, এই যে দুটো CH3 ছিল, ইলেকট্রন বেরিয়ে গেল, এই যে ডট তৈরি হলো, ডটটা আবার এরকম এইভাবে যেভাবে আমি দেখালাম সেভাবে এখানে CH3 ডট ডট ফেললো, দুটো CH3 ডট জুড়ে গিয়ে কি হলো, দুটো CH3 ডট এরকম জুড়ে গিয়ে এই যে ইথিলিন তৈরি হয়ে ইথেন তৈরি হয়ে গেল। অন্যদিকে অ্যানোডের রিঅ্যাকশনটা এইভাবে। এবার এখানে বলছে যে এই পদ্ধতিতে মিথেন তৈরি করা যায় না, মিথেন তৈরি করা যায় না। মিথেন তৈরি করা যাবে কি করে বল? যে কোনো, আমি তো দুটো রেডিক্যাল নিয়ে, দুটো CH3 ডট নিয়ে আমি পাচ্ছি ইথেন, তাই তো, CH3 মিথেন পেতে গেলে কি আমি শুরু করতে পারি নাকি? কারণ মিথেনে একটা কার্বন আছে, মিনিমাম তো দুটো কার্বন থাকবে, দুজনকে নিয়ে জুড়তে হলে মিনিমাম এখানে দুটো কার্বন তো থাকবেই, এক কার্বনওয়ালা জিনিস তৈরি করতে পারবো না আমি, তাই না? মিথেনের থেকে ছোট আর তো কিছু হয় না কার্বন হাইড্রোজেন দিয়ে, তাই তো? হ্যাঁ তাই মিথেন তৈরি করা যাবে না। এই যে কোশ্চেনটা আছে, নিজে নিজে লিখিস, ঠিক আছে? এবার আসছে অ্যালকেনের প্রপার্টিজ, দাঁড়া দেখি আজকে কতটা করা যায়। এই যে ফিজিক্যাল প্রপার্টিজ অব্দি বলি আজকে, খুব বেশি নেই এখানে, জাস্ট এখানে একটু পড়ে রাখিস ফিজিক্যাল প্রপার্টিজ কি, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়। ফুয়েল, অটোমোবাইল, পেট্রোল, এই যে ফুয়েলে ইউজ করা হয়, এই যে পেট্রোল ইজ আ মিক্সচার অফ হাইড্রোকার্বনস, ঠিক আছে? Petrol and lower fractions of petroleum also used for also আছে কিছু uses তো আছে এর মধ্যে দেওয়া। টেবল 13.2, এই যে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট দেওয়া আছে। একটা বলে দিই বয়লিং পয়েন্টের একটা অর্ডার, ধর এখানে একটা এন পেন্টেন আছে, এটা আইসোপেন্টেন হলো, আর এটা নিওপেন্টেন হলো। এই 3 রকম পেন্টেন দেখানো হয়েছিল আগে। এখানে তাদের এই যে C5H12 এর যে 3টে, প্রথমে এটা হচ্ছে এন পেন্টেন, এটা আইসোপেন্টেন, এটা নিওপেন্টেন। বেশ, এই যে যত আমি নিওপেন্টেনের দিকে যাচ্ছি দেখ, এই এই 3টে, তত বয়লিং পয়েন্ট কমছে না? কমছে তো? হ্যাঁ এন পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন, বয়লিং পয়েন্ট কমছে। এখান থেকে এখানে যত আসছি তত বয়লিং পয়েন্ট কমছে, তার কারণ কি? ভালো করে দেখ, তার কারণ এভাবে ব্যাখ্যা করা হয় যে এই মলিকিউলটার শেপ একটা রডের মতন না, এরকম একটা রড লাইক শেপ না, এরকম। এটা একটা কিছুটা স্ফিয়ার হয়নি পুরো এরকম, আর এটা পুরো স্ফিয়ারের মতন না, শেপটা দেখ, এই শেপটা একটা স্ফিয়ারের মতন না, আর এটা পুরোটা লম্বা রড লাইক, আর এটা স্ফিয়ার এবং রডের মাঝে মাঝে কিছু একটা, তাই তো? হ্যাঁ আচ্ছা এবার বল, তোর কাছে এরকম দুটো সিলিন্ডার আছে,
একদম নিরেট সিলিন্ডার, হ্যাঁ, ভিতরে একদম পুরো ভর্তি, জিনিসপত্র দিয়ে ভর্তি, একদম পুরো মেটালিক, ধর পুরো মেটালিক, পুরো একটা সিলিন্ডার আছে। এরকম আরো একটা সিলিন্ডার আছে, একই একই একদম এরকম। আর এখানে একটা তোর কাছে বল আছে, এরকম আরেকটা বল আছে। দুটোকে যদি কাছাকাছি রাখিস, কন্ট্যাক্ট এরিয়া মানে এই সারফেসের সঙ্গে সারফেসের কন্ট্যাক্টের যে এরিয়াটা, সেটা কোথায় বেশি হবে? এখানে বেশি হবে না এখানে বেশি হবে? দুটোকে যদি জাস্ট টাচ করাস, তাহলে কোথায় বেশি এরিয়া দিয়ে কন্ট্যাক্ট হবে? দুটো বলকে পাশাপাশি ছোঁয়ালে, নাকি দুটো রকম রড লাইক দুটো জিনিসকে পাশাপাশি রাখলে? রডটা। রডটা ঠিক, কারণ বল আসলে, দুটো বল আসলে একটা এরকম আর একটা ঠিক এরকম হবে, কন্ট্যাক্ট এরিয়া তো খুব কম, এইটুকু জাস্ট। কিন্তু একটা রডের মধ্যে এই এই সমস্ত জায়গাটা হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া, রাইট? হ্যাঁ। বেশ, তার মানে এই একটা যে মলিকিউল, এর এর যে আরেকটা যে মলিকিউল আছে, মানে আরেকটা এই মলিকিউল, তাদের মধ্যে তাদের কন্ট্যাক্ট এরিয়া বেশি। এই কন্ট্যাক্ট এরিয়া বেশি মানে এদের মধ্যে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন বেশি। বলা হয় এদের মধ্যে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন বেশি। দুটো মলিকিউলের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, সেটাকে বলা হয় ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন। তাহলে এর মধ্যে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন সব থেকে বেশি। এই মলিকিউল গুলোর মধ্যে, এই মলিকিউল এর পাশে এরকম আরো মলিকিউল আছে, সেগুলোর মধ্যে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন একটু কম। এইটার ক্ষেত্রে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন সব থেকে কম। হ্যাঁ। এই মলিকিউল রয়েছে এই একটা, এই একটা, এই একটা, এদের মধ্যে যে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন, তার থেকে এর মধ্যে, এর মধ্যে, এর মধ্যে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন বেশি। আর এর মধ্যে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন আরো বেশি, তাই তো? হ্যাঁ। বেশ, এবার বল, যত ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন বেশি হবে, তত কি এই দুটো মলিকিউল নিজের থেকে দূরে যেতে চাইবে? চাইবে না? একটা মলিকিউল একটা মলিকিউল, এরা কি একজন অন্যজনের থেকে দূরে যেতে চাইবে সহজে? দূরে যেতে চাইবে না, হ্যাঁ। কারণ এদের মধ্যে অ্যাট্রাকশন বেশি। কিন্তু এই মলিকিউলটা খুব সহজে দূরে যেতে চাইবে, তাই তো? বেশ, এবার বয়েলিং পয়েন্ট কি বলতো? বয়েলিং পয়েন্ট হচ্ছে লিকুইড থেকে বয়েলিং পয়েন্ট হচ্ছে লিকুইড থেকে গ্যাস হবে, তাই তো? হ্যাঁ। লিকুইডের মধ্যে মলিকিউল গুলো কাছাকাছি ছিল, আর গ্যাস হয়ে গেলে মলিকিউল গুলো দূরে দূরে চলে যাবে, তাই তো? এর মধ্যে আমি যদি টেম্পারেচার দিই, টেম্পারেচার দিলে এই কাছাকাছি ছিল দূরে দূরে চলে যাবে। আচ্ছা, এইগুলোর মধ্যে যদি অ্যাট্রাকশন খুব বেশি থাকে, তাহলে তাদেরকে দূরে নিয়ে যেতে আমার টেম্পারেচার বেশি দিতে হবে না? হ্যাঁ। টেম্পারেচার যদি বেশি দিতে হয়, তার মানে যার মধ্যে অ্যাট্রাকশন, এর মধ্যে অ্যাট্রাকশন যদি বেশি থাকে, তাহলে আমার টেম্পারেচার বেশি দিতে হবে। টেম্পারেচার বেশি দিলে এরা দূরে যাবে, তার মানে এর বয়েলিং পয়েন্টও বেশি হবে। তার মানে এই মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন যত বেশি, তত টেম্পারেচার লাগবে বেশি তাদেরকে গ্যাস করতে, তার মানে তত বয়েলিং পয়েন্ট বেশি, তাই তো? হ্যাঁ। তেমনি এই তিনটের মধ্যে এখানে অ্যাট্রাকশন সব থেকে বেশি, এখানে অ্যাট্রাকশন আরো কম, এখানে অ্যাট্রাকশন আরো কম, ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। তার মানে এখানে অ্যাট্রাকশন বেশি বলে এদেরকে দূরে নিয়ে যেতে অনেক বেশি টেম্পারেচার দিতে হবে, তার মানে এর বয়েলিং পয়েন্টও বেশি হবে। অ্যাট্রাকশন যদি বেশি হয়, টেম্পারেচার বেশি লাগবে দূরে সরাতে, বয়েলিং পয়েন্টও বেশি হবে। তো এদেরও বয়েলিং পয়েন্ট বেশি, এদের বয়েলিং পয়েন্ট বেশি, এর বয়েলিং পয়েন্ট একটু কম, এর বয়েলিং পয়েন্ট সব থেকে কম। তার মানে উপর থেকে যত এই মলিকিউল থেকে নিচের দিকে আসবো, তত বয়েলিং পয়েন্ট কমতে থাকবে। বোঝা গেছে এই অর্ডারটা কেন হলো? হ্যাঁ। বেশ, ঠিক আছে। ফিজিক্যাল প্রপার্টি হলো, এই কেমিক্যাল প্রপার্টি থেকে আমরা নেক্সট দিন শুরু করবো।